আসসালামু আলাইকুম। ইউসিসি স্বপ্ন যেখানে সার্থক। ইউসিসি হাতে নিয়েছে যারা প্রি অ্যাডমিশন অথবা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ধারাবাহিক ক্লাস, এবং এটা কোনো পেইড ক্লাস না, একদম ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসে তুমি তো প্রস্তুত হয়েছই, তোমার প্রস্তুতিকে আরেকটু বাড়াতে ইউসি হেল্প করবে। এবং সেক্ষেত্রে সকল ক্লাস, তোমার যে সকল ক্লাসগুলো লাগে সেই ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে নিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে বাংলার। প্রথম ক্লাস আমাদের একজন সিনিয়র শিক্ষক নিয়েছিলেন, খুবই চমৎকার ক্লাস নিয়েছিলেন, দেখেছি তোমাদের উপস্থিতি খুবই ভালো লেগেছে। আজকে সেকেন্ড ক্লাসে আমি আছি, দুর্বার স্যার তোমাদের সাথে। দেখব তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? তুমি উত্তর করবে, আমি শুধু বলে দিব বিদ্রোহী, যৌবনের গান এবং পদ প্রকরণ। এই তিনটা থেকেই তোমাদের প্রশ্ন আসে। এই দুইটা থেকে তো অবশ্যই এমসিকিউ আসে, প্লাস সিকিউ আসে, সৃজনশীল আসে, পদ প্রকরণ থেকে এমসিকিউ আসে, তাই না? এই তিনটা বিষয় তোমাদের কাজকে আমি দেখব। তোমাদের কাজটা হচ্ছে পুরোপুরি রেসপন্সে থাকবে, রেসপন্স করবে, বাকিটুকুর কাজ হচ্ছে আমার। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও। তুমি চাইলে শেয়ার করে তোমার টাইমলাইনে রাখতে পারো পরবর্তী এমসিকিউ সলভ করার জন্য। একটু ক্লিয়ার করে যারা এই ক্লাসটি করছো একটু জানাবে যে আমার কথা তোমার কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আমরা এরপরে শুরু করে দিব। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বা তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো, কে কোন কলেজের আছো, এতটুকু একটু জানাবে। তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেব। যারা যুক্ত আছো, ইনশাআল্লাহ আজকে আমরা এমসিকিউ সলভ করার মাধ্যমে এবং সৃজনশীল রেখেছি তোমাদের জন্য কিভাবে পরীক্ষায় ভালো করবে এ ব্যাপারে দিক নির্দেশনাও থাকবে তোমাদের প্রতি। রাজিয়া সুলতানা সুরভি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম সালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও, আমরা এখন শুরু করছি। মনে রাখবে এই বিদ্রোহী, যৌবনের গান এবং পথ প্রকরণ, এই তিনটা থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকবেই থাকবে, এটি এড়িয়ে যাওয়ার কোনোভাবেই সুযোগ নেই। সো মনোযোগ দিয়ে ক্লাসটি তোমরা করবে, ঠিক আছে? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা একটু শুরু করে দেই। প্রথম দিকেই যদি যাই, প্রথম দিকে গেলেই ওকে, প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন রেখেছি, প্রশ্নের মাধ্যমে আমি সলভ করে দেবো। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন দেখো, চাল, চিনি, কাঠ, পানি এগুলো কোন ধরনের বিশেষ্য? কোন ধরনের বিশেষ্য? উত্তরটি একটু করে দাও। ওকে, গাইবান্ধা গভর্নমেন্ট ওমেন্স কলেজ গাইবান্ধা থেকে। ওকে, ঠিক আছে, যারাই যুক্ত হচ্ছ তাদেরকে ধন্যবাদ। তোমাদের কাজ হচ্ছে প্রাথমিকভাবে তুমি উত্তরটা করবে, না পারলে আমি তো তোমাদেরকে বলে দিবই এবং ব্যাখ্যা সহ বলে দিব, যাতে করে তোমার সবই সহজ হয়ে যায়। চাল, চিনি, কাঠ, পানি এগুলো কোন ধরনের বিশেষ্য? অপশন এতে আছে ব্যক্তিবাচক বিশেষ্য, অপশন বি জাতিবাচক, অপশন সি বস্তুবাচক এবং অপশন ডি সমষ্টিবাচক। ওকে, এই 1 নম্বর প্রশ্ন উত্তরটা তুমি সবার আগে দিয়ে নাও, তারপরে বাকিটুকু আমরা দেখব, ঠিক আছে? বাকিটুকু আমরা দেখব। ওকে, দেখি কারা কারা আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছ। আমরা একটু, তোমরা চাইলে ক্লাসটি শেয়ার করে তোমাদের টাইমলাইনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, বস্তুবাচক হবে। অনেকেই উত্তর দিচ্ছ, অনেকের উত্তরই সঠিক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করো কেন এটা প্রথমে দিয়েছি আমি, এটা তোমাদের একদম ক্লিয়ার করে দেবো। মনে রাখবে যে ব্যক্তিবাচক মানে কি, কোনো ব্যক্তিকে নির্দেশ করে সেটা ব্যক্তিবাচক হয়। চাল, চিনি, কাঠ একটাও কিন্তু ব্যক্তিবাচক না, এটা উত্তর হচ্ছে না। পরীক্ষার ক্ষেত্রে মনে রাখবে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস মাথা রাখবে, কোনটা সঠিক হবে এটার বাইরে গিয়ে আমাদের দেখতে হবে কোনটা সঠিক হচ্ছে না। এটা এক ধরনের স্মার্টনেস। এইটা যদি করতে পারে আমি, তাহলে আমার সহজ হবে সব কিছু। তাহলে যখন বলছি চাল, চিনি, কাঠ এগুলো কোন ধরনের বিশেষ, উত্তর এটা হচ্ছে না, অপশন এ হচ্ছে না। জাতিবাচক তো হবেই না। তারপরে সমষ্টিবাচক, এগুলো সমষ্টিবাচক হলো না, মানে কোনো বস্তুকে নির্দেশ করছে, ঠিক আছে? তার মানে এইটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। এখন একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি এরকমভাবে যে জাতি একটা সমস্যা আছে এই দুইটার মাঝখানে, ঠিক আছে? সমষ্টি এখানে লিখলাম একটু ছোট করে, সমষ্টিবাচক এবং জাতিবাচক,
ঠিক আছে, দুইটা একটু সমস্যা হয় যারা স্টুডেন্টরা থাকে তাদের। তো আমরা একটু দেখব এই সমস্যাগুলো কীভাবে আমরা সমাধান করতে পারি। প্রথমে হচ্ছে সমষ্টিবাচক, তারপরে হচ্ছে জাতিবাচক। এখন আমরা দেখব পার্থক্যটা কীভাবে আমরা করতে পারি। আচ্ছা, মনে রাখবে, ধরো এখানে লিখলাম আমি হচ্ছে পাহাড়, ঠিক আছে, এখানে লিখলাম হচ্ছে আপনার পুলিশ, ঠিক আছে, এখানে লিখলাম হচ্ছে মানুষ, পাহাড়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এইটা তো সমষ্টি, এই সমষ্টিকে মানুষও তো সমগ্র মানুষকেই বোঝাচ্ছে, তারপরেও এটা জাতিবাচক কেন এইটা বুঝতে হবে কীভাবে। নর্মাল এসেন্সে একটু মনে রাখতে হবে যে এরকম করে, যদি শুধু আল্লাহ, মনে রাখতে হবে গড ক্রিয়েট, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত বা সৃষ্টিকর্তাই শুধু সৃষ্টি করতে পারেন, মনে রাখতে হবে যদি শুধু সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারেন, এইটা হয়ে যাবে আপনার জাতিবাচক। আচ্ছা, এই মানুষ, ধরেন মানুষকে অন্য কেউ সৃষ্টি করতে পারে? এই মানুষ কিন্তু অন্য কেউ সৃষ্টি করতে পারে না, কোনো মানুষ তৈরি করতে পারে না, কোনো মানুষ বানাইতে পারে না, শুধু সৃষ্টিকর্তা ছাড়া। তার মানে এইটা এই জন্য হয়ে যাবে জাতিবাচক। আর পুলিশ চাইলেই আমাদের, তার যে বর্তমান প্রধানমন্ত্রী, তিনি চাইলেই কিন্তু একটা পুলিশ বাহিনী বানাতে পারেন, তিনি একটি পুলিশ বাহিনী বানাতে পারেন। তার মানে এইটা হচ্ছে আপনার সমষ্টিবাচক, এটা হলো সমষ্টিবাচক। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর একটু খেয়াল করি। নেক্সট স্লাইডে ঠিক আছে। প্রোফাইলটা কোথায় নাই? আচ্ছা, ঠিক আছে, এখান থেকে শুরু করে। আচ্ছা, তাহলে এটা আশা করি আমরা বুঝতে পেরেছিলাম। তারপরটা ছিল আমার একটা বাক্য ছিল, আমাদের এরকম একটা বাক্য ছিল, বাক্যটা ছিল এরকম। পরের প্রশ্নে যে বাক্যটা ছিল সেটা আমরা একটু দেখে নিই। সেটা ছিল এরকম যে, ওকে, সেই বাক্যটা ছিল এরকম, সেটা ছিল যে নিচের কোন বাক্যটিতে সামান্যতা বোঝাচ্ছে, সামান্যতা, ঠিক আছে, সামান্যতা বোঝায়। অপশন এতে ছিল আমাদের যে রাশি ধান, একটু ভালো করে খেয়াল করবেন, রাশি ধান, ঠিক আছে, রাশি ধান। তারপর এটা ছিল হচ্ছে কালো চেহারা। 3 নম্বরে ছিল আপনার হারে হারে শয়তান, হারে শয়তান। 4 নম্বর ছিল ধামা ধান। এটা একটু উত্তর করুন তো দেখি। লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। এটা একটু উত্তর করার চেষ্টা করুন যে এটা বুঝলে আপনি পারবেন নিচের কোনটি সামান্যতা বোঝাতে ব্যবহৃত। সামান্যতা মানে কি? কম। নিচের কোন বাক্যটি দ্বারা কম বোঝাচ্ছে? কম। অপশন এতে হচ্ছে রাশি ধান, অপশন বি কালো চেহারা, অপশন সি হারে হারে শয়তান, আর অপশন ডি হচ্ছে ধামা ধান। এটা একটু উত্তর করুন তো, সবাই একটু উত্তর করার চেষ্টা করুন, প্রত্যেকে একটু উত্তর করার চেষ্টা করুন তো, প্রত্যেকেই একটু উত্তর করার চেষ্টা করুন যে কোনটা হবে সঠিক উত্তর। রিফা আক্তার বলেছেন সি। ওকে, আমরা দেখি কোনটা উত্তর হবে।
রিমা সালিম মিম লেখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছে, একটু উত্তর দিয়ে দিন। কোনটিতে সামান্যতা বোঝায়? কোনটিতে সামান্যতা বোঝাবে? কোনটিতে সামান্যতা বোঝায়? রাজিয়া সুলতানা বলছেন ওকে। আর রিমা ইসলাম বলেছেন, মিম শাইলা ইসলাম, এক একজন এক এক উত্তর দিচ্ছেন। সুমনা লিখছেন খ। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে কম বোঝাচ্ছে মানে সামান্য মানে কি কম, যেটাতে কম বোঝাচ্ছে সেটা উত্তর হবে। আচ্ছা, যখন আমি বলছি, একটু ভালো করে খেয়াল করেন, যখন আমি বলছি যে রাশি রাশি ধান, আচ্ছা রাশি রাশি মানে কি অনেক না? অনেক ধান, রাশি রাশি ধান, অনেক, তার মানে এটা তো অবশ্যই কম না, তাহলে এটা উত্তর হবে না। তারপরে খেয়াল করেন হারে হারে শয়তান। আচ্ছা, যখন বলছি হারে হারে শয়তান, ভালো করে একটু খেয়াল করুন, যখন বলছি আমি হারে হারে শয়তান, তার মানে কি অনেক বেশি শয়তান, বেশি, তার মানে এটা উত্তর হচ্ছে না, কারণ এটাও তো সামান্য না। ধামা ধামা ধান, এইটাও অনেক ধান, অনেক বোঝাচ্ছে বা বেশি বোঝাচ্ছে, তার মানে এটা উত্তর হচ্ছে না। তাহলে আমি সঠিক উত্তর না জেনে উত্তর করলাম উত্তর বি। এবার খেলাম কালো কালো চেহারা। কালো কালো চেহারা মানে কি কালো না, কালোর মতো, কালো না কালোর মতো, একটু কম, তার মানে এইটা হচ্ছে সঠিক উত্তর। যারা বি নাম্বার উত্তর করেছেন তাদেরটা হয়েছে। একটু জানতে চাচ্ছি কারা কারা বি উত্তর করেছেন। দেখতে পাচ্ছি একজন রাজিয়া সুলতানা সুরভি বি নাম্বার উত্তর করেছেন। আশা করি আপনারটা হয়েছে। হ্যাঁ, সুমনা আপনার উত্তর হয়েছে, মানে যারা বি উত্তর করেছেন তাদেরটা হয়েছে, যারা বি উত্তর করেছেন তাদেরটা হয়েছে। যারা বি উত্তর করেছেন তাদেরটা হয়েছে। যারা বি উত্তর করেছে তাদেরটা হয়েছে। ওকে, আমরা এবার একটু ফার্স্ট পেপারে ফিরি। যে বিষয়গুলো ওকে, এবার খেয়াল করেন 3 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন যে কি আছে। যৌবনের গান তো আপনারা পড়েছেন। যৌবনের গান প্রবন্ধে কবি তারুণ্য দেখেছেন কাদের মাঝে? যৌবনের গান প্রবন্ধে কবি তারুণ্য দেখেছেন কাদের মাঝে? এটা আপনাদের পড়া খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। যৌবনের গান প্রবন্ধে কবি তারুণ্য দেখেছেন, যৌবনের গান প্রবন্ধে কবি তারুণ্য কাদের মাঝে? আরবদের মাঝে, বেদুইনদের মাঝে, আরব বেদুইনদের মাঝে, কালা পাহাড়ের মাঝে। একটু উত্তর দিন, একটু উত্তর দিন তো, এটা কি হবে? 3 নম্বর যখন প্রশ্নের উত্তর করবেন 3 দিয়ে কোনটা কি হয় এটা একটু উত্তর করে দিবেন, ঠিক আছে? এভাবে উত্তর করে দিবেন, এভাবে উত্তর করবেন। উত্তর করুন 3 নম্বর উত্তরটা কি হয়? যৌবনের গান প্রবন্ধে কবি, যৌবনের উত্তর করুন। দুইটা প্রশ্ন একটু ঝামেলা হবে, একটু ঝামেলা হবে। ওকে, একটু উত্তর করুন, একটু উত্তর করে দিন। তিনের উত্তর না, এখানে একটু সমস্যা আছে, একটু এখানে খেয়াল করেন যে যৌবনের প্রতি কবি তারুণ্য দেখেছেন কাদের মাঝে, ঠিক আছে? অপশন তো এটা আরবদের মাঝে হবেই না, বেদুইনদের মাঝেও না। এখন দুইটাকে অ্যাড করেন কি হয়? আরবের বেদুইন, তার মানে সঠিক উত্তর হচ্ছে আরব বেদুইনদের কাছে। কাদের কাছে হবে? আরব বেদুইনদের কাছে, আরব বেদুইনদের মাঝে যৌবনের প্রতি কবি তারুণ্য দেখেছেন, ঠিক আছে? এবার খেলা 4 নম্বর প্রশ্ন, যৌবনের গান প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়টা কি, মানে মূল বিষয়টা কি? যৌবনের রূপ বিশ্লেষণ। এর দেখেন পরীক্ষায় হলে কিন্তু, পরীক্ষার হলে কিন্তু এই সকল জায়গা থেকেই প্রশ্ন বেশি আসে, ঠিক আছে? এরকম কালাপার হবে না ভাই। ওকে, এবার খেয়াল করেন তাহলে যেটা বললাম, যৌবনের গান প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কোনটা? যৌবনের রূপ বিশ্লেষণ, যৌবনের স্বরূপ বর্ণনা, যৌবন শক্তির জয়গান, নবীনদের ভূমিকা বর্ণনা। এরকম সবগুলো একই উত্তর মনে হয়, বাট এইটা একটু উত্তর করার চেষ্টা করুন তো। 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা কি হবে একটু উত্তর করুন। 4 নম্বর একটু উত্তর করুন। যৌবনের গান প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কোনটি? যৌবনের রূপ বিশ্লেষণ, যৌবনের স্বরূপ বর্ণনা, যৌবন শক্তির জয়গান, নবীনদের ভূমিকা। যখন কমেন্ট করবেন 4 3 এগুলো কোনটা কি, এভাবে উত্তর করবেন, ঠিক আছে?
দেখি আমাদের সঙ্গে যারা যারা কমেন্ট করছে, আমি কমেন্টগুলো করেন তারপর আমি উত্তর তো বলে দিচ্ছি। 4 নাম্বার, হ্যাঁ নাম্বারিং করে করে করবেন, নাম্বারিং করে করে করবেন, সবই একই রকম লাগে। হ্যাঁ এরকম তো সবই একই রকম লাগবে, এইগুলোই কিন্তু বারবার করে পরীক্ষায় আসে। যে যৌবনের গান প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কি, যৌবনের রূপ বিশ্লেষণ, স্বরূপ বর্ণনা, নবীনদের ভূমিকা বর্ণনা। আচ্ছা মোটামুটি এই যে যৌবন শক্তি যে আছে, আমরা আপনার যে তারুণ্য, এটার গুণগান, এটার জয় গান গাওয়া, মূলত হচ্ছে এটার জয় গানে গাওয়া হচ্ছে কোথায়, যৌবনের গানে। ঠিক আছে, যৌবনের গানে, যৌবনের গানে। তার মানে যদি এই প্রশ্নটা থাকে, ধরুন এই প্রশ্নটাই আসলে, এটা কিন্তু বোর্ড থেকে নেওয়া, বারবার আসছে, এই প্রশ্নটা খেয়াল করেন, যৌবনের গান প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় যদি আসে, তাহলে যৌবনের রূপ বিশ্লেষণ, যৌবনের স্বরূপ বর্ণনা বা নবীনদের, তিনটা হবে না, হবে হচ্ছে যৌবন শক্তির জয় গান। ঠিক আছে, জয় গান। ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন যে যৌবনের গান, খেয়াল করেন যৌবন 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন, 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন, প্রায় একই লাগছে। হ্যাঁ এগুলো একই রকম লাগে, এই জন্য আমি আপনার কাছে প্রশ্নটা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এবার খেয়াল করেন যৌবনের গান, খেয়াল করেন যৌবনের গান প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেয়েছেন? যৌবনের গান প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেছেন? অপশন এ দুর্গম, অপশন বি সেবকের সেবার, অপশন সি মানবতার, অপশন ডি হচ্ছে দুর্বার যৌবনের। একটু উত্তর করুন, 5 নাম্বার উত্তর করুন, 5 নাম্বার একটু উত্তর করুন। আর এস জায়েদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। দেখি উত্তর করুন, যারাই আছেন উত্তর করুন, প্র্যাকটিস হয়ে যাবে আপনার আর কি। অনেকে যৌবন গান, ওকে দুর্বার যৌবনে, অনেকে অনেক ধরনের উত্তর করছেন, আমরা দেখি কার উত্তর সঠিক হয়। ওকে, খেয়াল করেন যখন বলছে যে যৌবনের গান প্রবন্ধে কবি কিসের প্রস্তুতি পেয়েছে, এটা একদম হুবহু লেখা আছে যে দুর্বার যৌবনের, কিসের? দুর্বার যৌবনের, দুর্বার যৌবনের, দুর্বার যৌবনের, দুর্বার যৌবনের। ওকে, তার মানে যৌবনের গান প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেয়েছেন? দুর্বার যৌবনের হবে। তাহলে 5 এবং এই 3টা এমসিকিউ আবার একটু মনে রাখেন, যখন বলবে যে যৌবনের গান প্রবন্ধে কবি তারুণ্য দেখেছেন কাদের মাঝে, অনেকে উত্তর করেছিলেন কালা পাহাড়ের মাঝে, এটা উত্তর হবে না, আরব বেদুইনদের মাঝে, আরব বেদুইনদের মাঝে। প্রশ্নটা খেয়াল করেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টা এমসিকিউ কিন্তু এটা। এবং যৌবনের গান প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কোনগুলো? ওকে, যৌবনের রূপ বিশ্লেষণ, যৌবনের স্বরূপ, সব একই লাগলেও এটা মনে রাখবেন মূল বিষয়টা হচ্ছে যৌবন শক্তির জয় গান। যৌবন শক্তির জয় গান গাওয়া হয়েছে এখানে, যৌবন শক্তির জয় গানটা কিন্তু গাওয়া হয়েছে। ওকে, খেয়াল করেন। তারপরে খেয়াল, যৌবনের গান প্রবন্ধে কবি কিসের প্রশস্তি গেয়েছেন? এটা হলো আপনার দুর্বার যৌবনের, দুর্বার যৌবনের, দুর্বার যৌবনের হবে, কিসের হবে? দুর্বার যৌবনের। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, তাহলে আমরা একটু পরেরটাতে চলে যাই, পরের স্লাইডটা খেয়াল করেন। কাজী নজরুল ইসলাম, খেয়াল করেন আসছে। আপনি ধরেন যে কোনো পরীক্ষা দিতে যান, আপনার ইন্টারমিডিয়েট বলেন, ভার্সিটি বলেন, বা যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় রাখবেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হলো আপনার নজরুল ছাড়া এবং একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া, মানে নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কোনো যে কোনো ইন্টারমিডিয়েট বলেন, যে কোনো পরীক্ষাতেই প্রশ্ন আসবে না এমন হবে না। মানে এই 2টা জিনিস থাকবে, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে আপনার প্রবন্ধ দেখেন বা আপনার কবিতা দেখেন বা গল্প দেখেন, প্রতিটা জায়গাতে কিন্তু 2জনের প্রবন্ধ আছে, এই 2জনের কি আছে, আপনার কবিতা আছে। তাই এইটা খুব ভালো করে পড়বেন, এটা থেকে আপনার সৃজনশীলও কমন পড়বে এবং এমসিকিউ যেটা আছে এটাও কিন্তু আপনার কমন পড়বে। তো তাহলে পরের প্রশ্নটা এই জন্য আমি নজরুলকে নিয়ে রেখেছি, যে কাজী নজরুল ইসলাম যৌবনের গান অভিভাষণটি কোথায় দিয়েছিলেন? অপশন এ ঢাকায়, অপশন বি কুমিল্লায়, অপশন সি ময়মনসিংহে, অপশন ডি সিরাজগঞ্জে। অপশন ডি সিরাজগঞ্জে, একটু উত্তর করার চেষ্টা করুন। 6 নাম্বারটা কি হয়? বাইজিদ বুস্তামি সি। আচ্ছা সবাই একটু নাম্বারিং করে উত্তর করবেন, 6, 7 এরকম করে করে উত্তর করবেন। ঠিক আছে, এরকম করে উত্তর করলে আপনার উত্তর বুঝতে আমার সুবিধা হবে, যে আপনার সঠিক হচ্ছে কিনা এটা আমি দেখতে পারবো এবং বুঝতে পারবো। অনেক উত্তর করছেন, উত্তর দেখতে পাচ্ছি। শাইলাইল ইসলাম করেছেন ঘ। আচ্ছা আমরা দেখি উত্তরটা কি হয়। এটা খুবই প্রশ্ন, আমি বললামই যে নজরুল থেকে প্রশ্ন আসবেই, তাই এই তথ্যগুলা একটু ক্রিটিক্যাল, একটু মনে রাখতে হবে। ঠিক আছে,
রাজিয়া সুলতানা রোজি ঘ, সুমনা ঘ, রিমা ইসলাম সালাম মিম ইনিও ঘর রেখেছেন। আচ্ছা আমরা একটু উত্তর দেখি। আচ্ছা মনে রাখবেন যে কাজী নজরুল ইসলাম তার জীবনের এই যে প্রত্যেকটা জেলায়, ঠিক আছে, এই যে প্রত্যেকটা যেখানে আছে কুমিল্লা, সিরাজগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, প্রত্যেকটা জেলায় তার জীবনের সঙ্গে জড়িত। এই জন্য অপশন দেখেন প্রত্যেকটা দেওয়া আছে। তিনি কুমিল্লায় কি করেন? কুমিল্লায় তিনি বিবাহ করেন, ঠিক আছে, কুমিল্লায় বিবাহ করেন। ময়মনসিংহে কি করেন? ময়মনসিংহে তার নারীপথ আছে, এখানেও তার যান তিনি, ঠিক আছে। ময়মনসিংহে যে ত্রিশাল আছে, ত্রিশাল তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারপর ঢাকায় তো তিনি এখানেই তাকে প্রথম নিয়ে আসা হয়। তাহলে প্রথম নিয়ে আসা হয় কবিকে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে সিরাজগঞ্জে কি হয়? এই যে কাজী নজরুল ইসলাম যৌবনের যে গান অভিবাসন কোথায় দিয়েছিলেন, এটা তিনি দেন হচ্ছে এই যে সিরাজগঞ্জে। কোথায় দেন? সিরাজগঞ্জে। তার মানে যে অপশনগুলোও খেয়াল করেন, প্রত্যেকটাই কিন্তু নজরুলের জীবনের সঙ্গে জড়িত। কারণ নজরুলের জীবন যদি বিস্তারিত বলতে চাই, এক বাক্যে বলা সম্ভব না, তবে কিছু জিনিস বলা যায় যে তার জীবন অনেক বর্ণাঢ্য ছিল। কেমন? তিনি একই সঙ্গে রুটির দোকানে কাজ করেছে, একই সঙ্গে মসজিদের ইমামতি করেছে, মসজিদের মুয়াজ্জিন ছিলেন, যুদ্ধে যোগদান করেছে, আবার কবিতা লিখেছে, আবার মনে করেন যে আবার সাহিত্য সভা ডেকেছে। ঠিক এরকম সাহিত্য সভা অভিবাসন এটা দেন তিনি সিরাজগঞ্জে। কোথায়? সিরাজগঞ্জে। তার মানে কাজী নজরুল ইসলাম যৌবনের গান অভিবাসনটি কোথায় দিয়েছিলেন? যদি অপশনে থাকে ঢাকায়, এটা উত্তর হবে না। যদি কুমিল্লায় থাকে, এটাও হবে না। ময়মনসিংহ হবে না, সিরাজগঞ্জে হবে না, সিরাজগঞ্জে হবে। তাহলে সঠিক উত্তর সিরাজগঞ্জ। কার কার হয়েছিল একটু নামটা দেখতে চাই, কারা পেরেছেন। আসলে আপনাদের প্রস্তুতি তো ভালো, এই জন্য আপনাদের কমেন্টগুলো ভালো হচ্ছে, ভালোভাবে কমেন্ট হচ্ছে। ওকে, দেখি কার কার হয়েছে এটা। আমরা দেখতে পাচ্ছি যে মারফিয়া আক্তার মিলি আপনার হয়েছে, রিমা ইসলাম মিম আপনার হয়েছে, সুমন আপনার হয়েছে, রাজিয়া সুলতানা সুরভি, হ্যাঁ আপনার হচ্ছে, শাইলা ইসলাম আপনার হয়েছে। যাদের হয়েছে তাদেরকে অভিনন্দন, আপনারা মূল ট্র্যাকে আছেন, পড়াশোনা করেছেন, এটা বোঝা যায়। ওকে, এবার আসি লাস্ট প্রশ্ন, যে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাক শক্তি হারান? বাক শক্তি হারান, তার একটা রোগের মাধ্যমে বাক শক্তি হারান। অপশন এ 43 বছর, অপশন বি 46 বছর, অপশন সি 53 বছর, অপশন ডি হচ্ছে 56 বছর। একটু উত্তর করেন যে কত বছর বয়সে তিনি বাক শক্তি হারান। কত বছর বয়সে তিনি বাক শক্তি হারান? নজরুল কত বছর বয়সে বাক শক্তি হারান? একটু উত্তর দিবেন, অপশনগুলো খেয়াল করেন। 43 বছর, 46 বছর, 53 বছর, 56 বছর। ওকে, একটু উত্তর করে দিন সবাই, একটু উত্তর করে দিন, সবাই একটু উত্তর করে দিন। উত্তর করুন, 6-এর উত্তর কী হবে? একজন উত্তর, 6-এর উত্তর পেয়েছি। ওকে, তাহলে মনে রাখবেন এই যে আমাদের 7 নম্বরটা আছে, যে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাক শক্তি হারান, এটা হচ্ছে আপনার এই যে 43 বছর বয়সে তিনি বাক শক্তির, মানে তিনি তো ক্ষণজন্মা ছিলেন, ঠিক আছে, বেশি দিন বাঁচেন নাই, ক্ষণজন্মা। কিন্তু এই যে কয়দিন বেঁচেছেন, এর মাঝে তিনি এত সাহিত্যকর্ম লিখেছেন, এত কিছু লিখেছেন, যেটা আসলে মানে একটা বিস্ময়ের জন্ম দেয়। এত কম সময়ে একটা মানুষ এত কিছু কিভাবে লিখলো, তাই না? এটা অবশ্যই একটা বিস্ময়ের জন্ম দেয়, বিস্ময়ের জন্ম দিচ্ছেই। তাই মনে রাখবেন যে তিনি বাক শক্তি 43 বছর। লাস্ট এই যে 8 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধ্যানী হিসেবে চিহ্নিত করেছেন কেন? ধ্যানী, ধ্যানী মানে বুঝেন তো, যে ধ্যান করে, তপস্যা করে, গুরু। গুরু মানে কি হিসাবে? এটা এই শব্দটার মাঝখানে উত্তর আছে, এই শব্দটা পড়লে এটার মাঝখানে উত্তর থেকে যায়। যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধ্যানী হিসেবে চিহ্নিত করেছেন কেন? ধ্যান করতে পছন্দ করতেন বলে, নাকি কর্মক্ষম ছিলেন না বলে, তরুণেরা ধ্যান করতো না বলে, নাকি পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে? এটা নর্মাল, আপনি এই প্রশ্ন পড়লে উত্তরটা পেরে যাবেন যদি একবারও বই পড়ে থাকেন আর কি। 8 নম্বরটা একটু উত্তর দেন। ওকে, 740 সূর্য বর্মন আপনার হয়েছে ভাই, থ্যাংক ইউ।
সুরভি আছেন, মিলি উত্তর করেছেন 8-এর ঘ। আসমল, আচ্ছা মনে রাখবেন এটা এরকমভাবে যখন কেউ ধ্যান করে নিজেকে আসলে তরুণরা ধ্যান করে, এটা তো উত্তর হবেই না। ধ্যান করতে পছন্দ করে না, যে পথ প্রদর্শক তিনি পথ দেখাবেন, পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়া। পথ ভালো করে খেয়াল করেন, ধ্যানী মানে ধরেন যে আমি যদি গুরু বলি এখানে, ঠিক আছে, গুরু বলি, তাহলে এই যে পথ প্রদর্শক অবতীর্ণ হয় এটাও কি গুরুর লক্ষণ। তার মানে এই চারের সঙ্গে মিলে যাচ্ছে। মানে যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক নিজেকে ধ্যান হিসেবে চিহ্নিত করেছেন, এই যে পথ প্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে। অনেকেরই উত্তর হয়েছে, সঠিক উত্তর হয়েছে। ওকে, থ্যাংক ইউ আপনাদের। পরের প্রশ্ন, খেয়াল করেন তো, যে এই প্রশ্ন একটু খেয়াল করেন, যে বিদ্রোহী কবিতায়, খেয়াল করেন যে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস। বিদ্রোহী কবিতা পড়েছেন তো, তাই না? বিদ্রোহী থেকে কিন্তু প্রশ্ন থাকবে একটা প্রশ্ন কিন্তু বিদ্রোহী থেকে আপনি অবশ্যই পাবেন। তো সবাই একটু উত্তর করে দেন যে বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস। বঞ্চিতের, বিধাতার, পরশুরামের, ইসরাফিলের। একটু উত্তর করে দিন, একটু সবাই উত্তর করে দিন। যখন উত্তর করবেন কত নাম্বার, এটা তো 9 কি হলো, 10 কি হলো, 11 কি হলো, এইভাবে উত্তরগুলো দিয়ে যাবেন, ঠিক আছে? দেখি 9 নম্বরটাকে কি লিখেছেন। দ্রুত কমেন্ট করে দিন, অপশনগুলো বলে দিচ্ছি। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস। বঞ্চিতের, বিধাতার, পরশুরামের, একদম স্পষ্ট লাইন লেখা আছে। আপনি যদি বিদ্রোহী কবিতা পড়েন, আমি সহজ ভাষায় বলে দিই, বিদ্রোহী কবিতা আসলে দুইটা পার্টে বিভক্ত। বিদ্রোহী দুইটা পার্টে বিভক্ত। একটাতে তিনি হচ্ছে নাম্বার 1, যদি আমি বলি যে দুইটা রূপ পাওয়া যায় তার। বিদ্রোহী কবিতা কয়টা রূপ পাওয়া যায়? দুইটা রূপ পাওয়া যায়। কীরকম দুইটা রূপ? একটা হলো যে আপনার যে বিধ্বংসী, ঠিক আছে, সব ধ্বংস করে দেবেন, সব ধ্বংস করে দেবেন। আর একটা হচ্ছে তিনি গড়তে চান, একটা গড়তে চান, মানে একবার তিনি ভাঙতে চান, আরেকবার তিনি গড়তে চান। এটা একটা বিদ্রোহী কবিতার মূল বিষয়। প্রথম অংশ দেখবেন বলতেছে আমি এই ভাঙবো, এই করব, সেই করব। আবার পরক্ষণে শেষের দিকে তিনি যা দেখবেন নরম, সুরটা নরম হয়ে গেছে, গড়ার আহ্বান দিচ্ছেন, ঠিক আছে। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, যত গৃহহারা পথিকের আছে না, তার মানে পরেরটা হচ্ছে গড়তে চান তিনি। তাহলে আমি এখানে বিধবার হবে, হ্যাঁ বিধবার হবে, আসলে আমি বিধবার বিধাতার হবে না, বিধবার হবে। ওকে, বিধাতার ক্রন্দন শ্বাস না, এটা যদ্দূর মনে হয় আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা উতাস আমি হুতাশির, এরকমভাবে লেখা আছে। তাই উত্তর হচ্ছে 9-এর উত্তরটা হচ্ছে বি হবে। বিদ্রোহ কার বুকের ক্রন্দন শ্বাস? তিনি হচ্ছে বিধবার বুকের ক্রন্দন শ্বাস। বঞ্চিতের তো না, তিনি হচ্ছে বঞ্চিতের ব্যথা। মনে রাখবেন বঞ্চিতের, এই 3টা জিনিস বলে দিই। বঞ্চিতের কথা আসলে যখন আসবে যে বঞ্চিতের মানে কি, তাহলে বঞ্চিতের আসবে বঞ্চিতের ব্যথা সম্পর্কে আসবে, ঠিক আছে। যখন বঞ্চিতের আসবে বঞ্চিতের সাথে হবে ব্যথা, বঞ্চিতের ব্যথা। পরশুরামের কুঠার, পরশুরামের কি হবে? পরশুরামের কুঠার। আর ইসরাফিলের সিংহা, ইসরাফিলের কি হবে? সিংহা। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। যদি বলতাম যে বিদ্রোহী কবিতায় কবি কার ব্যথা, ঠিক আছে, বঞ্চিতের ব্যথা, কার ব্যথা? বঞ্চিতের ব্যথা, বঞ্চিতের ব্যথা হবে। ক্রন্দন শ্বাস, বিধবার ক্রন্দন শ্বাস। আর যদি বললাম বিদ্রোহী কবিতা কবি কার কুঠার? পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্র করিব বিশ্ব, আছে না লাইনটা? তারপর হচ্ছে তিনি কার মানে সিংহার মহাহুঙ্কার, তখন আপনি বলতেন এটা হচ্ছে ইসরাফিলের সিংহা, ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। বুঝতে পেরেছেন আশা করি আপনারা সবাই। ওকে, পরের প্রশ্ন চলে যাই। যে এই যে খেয়াল করেন যে এক হাতে যদি থাকে এরকম, যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর, যেখানে কবি কাজী নজরুল ইসলাম কোন সত্তা প্রকাশ পেয়েছে? কোন সত্তা? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম ভেরি ইম্পর্টেন্ট দিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট দিলাম। যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে? প্রেম ও দ্রোহ, বিদ্রোহী ও বংশীবাদক, বিদ্রোহী ও বীর যোদ্ধা, বিদ্রোহী অত্যাচারিত। এটা উত্তর গ্রন্থটা কি হবে? এটা উত্তর কি হবে? এই কয় নাম্বারটা? 10 নাম্বার। 10 নাম্বার উত্তর কি হবে? একটু সবাই দ্রুত কমেন্ট করেন। 10 নাম্বারটা কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করেন। ও দেখছি আমরা। ওকে, রাজিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌসি, সবাই উত্তর করছেন। উত্তরগুলো দেখছি, পরে উত্তর সঠিকটা বলে দিচ্ছি। কমেন্ট একটু উত্তর দিয়ে দিন।
রিমা সালাম মিম লেখেন। আচ্ছা, আপনারা কে কোথা থেকে ক্লাসটি করছেন, মানে আপনার কে কোথা থেকে করছেন? গৌরব কুমার মণ্ডল দোষের কে কোথা থেকে করছেন একটু কমেন্ট করে জানান তো, জানি আপনারা কে কোথা থেকে ক্লাসটি করছেন। একটু কমেন্ট করে উত্তর করুন যে কে। লিখেছেন সিরাজগঞ্জ থেকে। ওকে, আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছেন। ভালো, আমাদের ইউসিসি যে প্রোগ্রাম চালাচ্ছে, এই প্রোগ্রাম আপনি এখন তো জাস্ট আপনার প্রস্তুতি, যখন আপনি অ্যাডমিশনে ক্লাস করা শুরু করবেন তখন দেখবেন যে ইউসিসিতে কীভাবে ক্লাস হয়, কোন মানের টিচাররা ক্লাস নিচ্ছে, আপনার A to Z খুব ক্লিয়ার। এবং আপনার ইউসিসি শিটগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ, গাইবান্ধা থেকে, শাইলা ইসলাম বরিশাল থেকে। ওকে, মানে সুমনা ক্লাস করছেন নওগাঁ থেকে। লালমনিরহাট থেকে ক্লাস করছেন আমাদের সাথে। ওকে, ঢাকা থেকে ক্লাস করছেন মারফি। জান্নাতুল ফেরদৌসি ক্লাস করছেন রংপুর থেকে। সূর্য বর্মন করছেন কেরানীগঞ্জ থেকে। আসমাউল হোসনা সামিহা করছেন লালমনিরহাট জেলা থেকে। ওকে, মানে অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যেটা বলেছিলাম যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশর। আচ্ছা, একটা হচ্ছে বাঁশি আর একটা রণতুর্য। রণতুর্য মানে কি? একটা হচ্ছে ধরুন বাঁশি, ঠিক আছে, আরেকটা হলো আপনার ওই যে যুদ্ধের অস্ত্র ধরেন, যুদ্ধাস্ত্র ধরলাম। তার মানে আমি যদি বাঁশিটাকে ধরি, এটা কিসের প্রতীক? সাম্যের প্রতীক, ভালোবাসা ছড়াচ্ছে, প্রেম ছড়াচ্ছে। তার মানে এইটা তো বাঁশি হচ্ছে প্রেম। আর রণতুর্য এটা কি ছড়ায়? বিদ্বেষ, দ্রোহ, ধ্বংস, মারণাস্ত্র, এরকম। তার মানে এটা হচ্ছে দ্রোহ। আর এখানে তো আমরা বাঁশি দিয়ে কখনোই বিদ্রোহী বুঝি না, বিদ্রোহী বুঝি না। তার মানে প্রথম এই সহজেই কিন্তু খ, গ এবং ঘ নম্বর বাদ দিতে পারছি। তার মানে সঠিক উত্তর হচ্ছে প্রেম আর দ্রোহ। যারা প্রেম আর দ্রোহ উত্তর করেছেন তাদেরটা খুবই সঠিক হয়েছে। থ্যাংক ইউ আপনাদেরকে। তারপরে আরেকটা জিনিস আমি বলতে পারি আপনাদেরকে, ধরেন আপনি যদি দেখেন, ওকে, ধরেন যদি আমি বললাম আজ একটা প্রশ্ন এইভাবে বলি যে বিদ্রোহী শব্দটি, ভালো করে খেয়াল করেন, বিদ্রোহী শব্দটি, এইরকম প্রশ্ন কিন্তু বারবার, বিদ্রোহী শব্দটি কি যোগে গঠিত? কি যোগে গঠিত? ঠিক আছে, মনে রাখবেন এরকম প্রশ্ন আসতে পারে। বিদ্রোহী শব্দটি কি যোগে গঠিত? ধরুন অপশনে থাকলো আপনার সন্ধি যোগে, অপশন বি থাকলো উপসর্গ যোগে, তারপর সি নাম্বার থাকলো হচ্ছে প্রত্যয় যোগে, আর অপশন ডি নাম্বার থাকলো অনুসর্গ যোগে। এইটা দেখেন সহজে বুঝতে পারবেন এবং এরকম প্রশ্ন থাকে। একটু উত্তর করেন যে বিদ্রোহী শব্দ, শুধু বিদ্রোহী শব্দটা, যেটা বললাম যে বিদ্রোহী শব্দ, শুধু বিদ্রোহী শব্দটা, এটা কি যোগে গঠিত? সন্ধি, উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ। উত্তর করার চেষ্টা করুন তো একটু। না পারলে আমি তো আছি, আমি শিখাই দিব, বলে দিব, কোনো সমস্যা নেই। আপনি আগে প্রাথমিকভাবে উত্তরটা করে ফেলুন। গৌরব কুমার মণ্ডল লিখেছেন প্রত্যয়। দেখি আমরা কি হয়, উত্তরটা নিচ্ছি না, আমি আগে শুনছি আপনাদের কাছে, একটু জানান কমেন্ট করে জাস্ট। বিদ্রোহী শব্দটি কি যোগে গঠিত? কি যোগে গঠিত? সবাই একটু কমেন্ট করুন। উপসর্গ যুগে লিখেছেন আসমাল হোসনা, রিমা ইসলাম লিখেছেন। ওকে, একজন এটা ভালো, একজন এক এক রকম উত্তর দিচ্ছেন, এটা ভালো, বাহারি উত্তর দিচ্ছেন, এটা ভালো। মানে একজন বলছে এ, তো একজন বলছে বি, একজন বলছে সি, তো একজন বলছে ডি, মানে চারটা উত্তর মধ্যে সঠিক উত্তর তো আছেই। তার মানে এটা কীভাবে শিখবেন? বিদ্রোহী শব্দটি কী যোগে গঠিত, এটা কিভাবে শিখতে পারি আমি, এটা দেখবো। আচ্ছা, সন্ধি যুগে তো হবে না, সন্ধি দুইটার মিলন হয়, এটা তো হবেই না। তার মানে এটা কিন্তু আমার উত্তর হচ্ছে না। উপসর্গ শব্দের পূর্ববর্তী, শব্দের পূর্বে কিছু আছে নাই? ওকে ফাইন, এটাও বাদ।
এবার খেলে অনুস্বারগত শব্দের পরে বসে পরেও নাই, তার মানে সঠিক উত্তর হচ্ছে প্রত্যয়। কেমনে প্রত্যয়? আচ্ছা, মূল শব্দটাকে ভাঙেন তো, মূল শব্দটাকে বিদ্রোহ। ওকে ফাইন, বিদ্রোহ, ভালো করে খেয়াল করেন, বিদ্রোহ প্লাস শেষে কি আছে? একটা ই আছে, এইটাকেই বলে ই প্রত্যয়। কি প্রত্যয়? প্রত্যয় যোগে, প্রত্যয় যোগে। এখন আপনি বলবেন ভাই আমি তো প্রত্যয় বুঝি না, একটা লাইনে মনে রাখবেন যে এইভাবে একটু খাতায় লিখে ফেলেন, নোট করে ফেলবেন। হ্যাঁ, মাদ্রাসা তো করতে পারবে। এই যে যারা এই যে শাইলা ইসলাম আছে, পারি না, না পারলে বলে দিই, প্রত্যয় আসলে কঠিন কিছু না, একটা মিনিটে শেখাচ্ছে, দেখা যায় কোনটা প্রত্যয়। একটা জিনিস মূল শব্দের পরে মনে রাখবেন, মূল শব্দের পরে, মূল শব্দের পরে, ঠিক আছে, মূল শব্দের পরে এই যে অতিরিক্ত, হ্যাঁ, মূল শব্দের পরে অতিরিক্ত বর্ণাংশকে, একটা লাইন লিখে ফেলেন, তাহলে আমি বাকিটা বোঝাচ্ছি। বর্ণাংশকে প্রত্যয় বলে। মূল শব্দের পরে অতিরিক্ত বর্ণাংশকে কি বলা হয়? প্রত্যয় বলা হয়, মূল শব্দটা। এখন এটা তো জানেন আপনি, বিদ্রোহী শব্দটা কি যোগ গঠিত? অর্থাৎ মূল শব্দের পরে অতিরিক্ত যে বর্ণাংশ আছে সেটাকে প্রত্যয় বলা হয়। এখন মূল শব্দের পরে আবার খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু বলেছি মূল শব্দের পরে অতিরিক্ত এবং দেখেন বর্ণ বা বর্ণাংশ, তাই না? এখন আমার মূল শব্দটা কি ছিল? শব্দটা ছিল বিদ্রোহী। ওকে, বিদ্রোহী, বাটা লিখলাম সন্ত্রাসী, সন্ত্রাসী। খেয়াল করেন, আমার লাগবে মূল শব্দটা, মূল শব্দটা যদি সন্ত্রাস হয়, এরপরে কি আছে? এরপর আছে ই, তাই না? সন্ত্রাসের পরে ই আছে না? এইটাই হলো প্রত্যয়, অতিরিক্ত বর্ণাংশটা। ঠিক তেমনিভাবে যখন আমি বলেছি বিদ্রোহী, তাহলে মূল শব্দটা হলো কি? বিদ্রোহ। মূল শব্দটা বিদ্রোহ হয়, প্লাস ইটাই হচ্ছে আপনার প্রত্যয়। আশা করি এখন প্রত্যয় বুঝতে পেরেছেন। প্রত্যয় এখন যদি আরও যদি ক্লিয়ারভাবে বলে, শিপন চৌধুরী মার্শাল্লাহ চমৎকার। এখন যদি আপনাকে আরও ক্লিয়ার করে বলে, ক্লিয়ার করেও যদি বলে যেটা কোন প্রত্যয়, দেখেন তো কোন প্রত্যয়? এখানে ই আছে, তার মানে এটা ই প্রত্যয়। কোন প্রত্যয় যুগে? ই প্রত্যয় যুগে বিদ্রোহী শব্দটা গঠিত। দেখেন, এখন কি এরকম প্রশ্ন পারা যাবে কিনা একটু কমেন্টে জানাবেন। এখন কি এরকম প্রশ্ন পারা যাবে কিনা একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টে জানাবেন। এখনও এগুলা পারা যাবে কিনা, একটু এগুলা উত্তর পারা যাবে কিনা একটু কমেন্টে ভালো করে জানাবেন। হ্যাঁ ভাই, এখন পারা যাবে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের তো জাস্ট খালি এমসিকিউ পড়াচ্ছি কেন? কারণ হচ্ছে আপনার তো কয়েকদিন পর পরীক্ষা। যখন আপনারা অ্যাডমিশনের ক্লাসগুলো করতে আসবেন, তখন দেখবেন আপনি ইজিলি এগুলো পারবেন, ঠিক আছে? এখন পারা যাবে কিনা একটু কমেন্ট করে জানান তো ভাই, এখন পারা সম্ভব কিনা? ক্লিয়ার স্যার, শাইলা ইসলাম পারবো ইনশাল্লাহ, পারবো। আর গড়ের স্যার, ওকে ফাইন। আরও যদি বলি, ধরেন এটা আমি বললাম হচ্ছে ঢাকাই, ঠিক আছে? ধরেন ঢাকাই, এই যে এটা আরও সহজ হয়ে যাবে আপনার, ঢাকাই, ঢাকাই বললাম। এখন প্রশ্ন আসছে যে এই শব্দটা কোন যোগে, মানে এই শব্দটা কি প্রত্যয় যোগে গঠিত? তাহলে আপনার কাজটা কি মাথায় তো আমি প্রবেশ করিয়ে দিয়েছি যে আপনি মূল শব্দটা আলাদা করবেন, এরপর যা থাকবে এইটাই হচ্ছে আপনার মূল শব্দ, ঢাকাই। ওকে, ঢাকা মূল শব্দটা কি? ঢাকা। ওকে ফাইন, ই, কথা বুঝতে পেরেছেন? তারপরে আমি বললাম হচ্ছে ধরেন, ও বললো যে ধরুন আরও সহজ করে কুসুমিত। কুসুমিত শব্দটা একটু খেয়াল করবেন, প্রত্যয় সবাই বলে কঠিন, কিন্তু এটা সহজ। কুসুমিত, খেয়াল করেন, আপনার বলছে যে কুসুমিত, এই কুসুমিতটা কোন প্রত্যয় যোগে? তাহলে আপনাকে কিন্তু আমি সহজে একটা জিনিস বলেছি যে আপনি মূল শব্দটাকে শুধু আলাদা করবেন, মূল শব্দটাকে আলাদা করলেই হবে। এখানে কুসুমিতর জায়গায় মূল শব্দটা কি? কুসুম, কুসুম, তাই না? কুসুম। তাহলে এরপরে কি আছে? ইতো। ভালো করে খেয়াল করেন, তার মানে এটা ইতো প্রত্যয় যোগে গঠিত। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তাহলে আপনি ক্লিয়ার কিনা? এটা মনে ব্লক করা, ব্লক করে না ভাই। ওকে, বাট একটু খেয়াল করেন যেটা বলেছিলাম আপনাদেরকে। তাহলে এটা যদি পেরে থাকেন আমাকে একটু এটা জানাইতে পারবেন আপনারা, যে এটা জানাতে থাকে। ধরুন আমি বললাম আরেকটা শব্দ হচ্ছে পল্লবিত। হ্যাঁ বলেন তো, এটা কি যোগে গঠিত? পল্লবিতটা কি যোগে গঠিত এটা একটু বলেন তো। পল্লবিত, এখন পারবেন, এখন প্রত্যেকেরই পারার কথা। ওই যে রাজিয়া সুলতান লিখেছেন, মানে এটা সহজ। এই যে মূল শব্দটাকে আলাদা করলে পল্লব,
পল্লব, ঠিক আছে, মিথ্যা। ঠিক তেমনি ভাবে বিদ্রোহীটা ভাবে হয়েছিল। আশা করি আপনারা বুঝতে মনে হয় পেরেছেন, তাই না? এবার খেয়াল করি কামিং আপ নেক্সট বিদ্রোহী থেকে তো একটা প্রশ্ন থাকবেই। এখন তো আসলে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলেছেন, একটা কবিতার লাইনের মাধ্যমে সুন্দর করে দেওয়া আছে, একটা লাইনের মাঝেই কিন্তু দেওয়া আছে যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিসের নটরাজ বলছেন। বজ্রপাতের, মহাপ্রলয়ের, ঝড়ের, বন্যার। আমি বজ্রপাতের নটরাজ, আমি মহাপ্রলয়ের নটরাজ, আমি ঝড়ের নটরাজ, নাকি আমি বন্যার নটরাজ? বলেন তো এটার উত্তর কি হবে? একটু দ্রুত উত্তর দিন। হুম, 11 উত্তর ওকে, লেখা আছে মহাপ্রলয়ের নটরাজ আমি, তাই না? তার মানে সঠিক উত্তর হচ্ছে মহাপ্রলয়ের যারা করেছেন তার উত্তরটা সঠিক হবে। বিদ্রোহী কবিতা কবি কার হাতের ডমরু ত্রিশূল? আমি লক্ষণের ডমরু ত্রিশূল, রাবণের ডমরু ত্রিশূল, সীতার, নাকি পিনাক পানির? পিনাক পানির। এটা একটু উত্তর করেন তো, এটা একটু উত্তর করুন তো, আপনি একটু উত্তর করবেন 12 নম্বরটা। 12 নম্বরটা একটু উত্তর করবেন যে বিদ্রোহী কবিতায় কবি কার হাতের ডমরু ত্রিশূল, কার হাতের ডমরু ত্রিশূল, ডমরু ত্রিশূল। আগেরটার উত্তর হয়েছে, অনেকেরই হয়েছে, অনেকেরই হয়েছে, এটা একটু উত্তর করুন। ওকে, 12 বলতে বলছে যে পিনাক পানি ডোমরেশ্বর বিদ্রোহী কবিতা। তেরো না, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? আমি দুর্বাসা শিষ্য, নাকি প্রভঞ্জন, নাকি বিশ্বামিত্র শিষ্য, নাকি প্লেটো? বলেন, এটা একটু উত্তর দিন, এটা উত্তর দিন একটু, যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? দুর্বাসা, প্রভঞ্জন, বিশ্বামিত্র, প্লেটো। দুর্বাসা, প্রভঞ্জন, বিশ্বামিত্র, প্লেটো। কার হবে? বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দেন? দুর্বাসা, প্রভঞ্জন, বিশ্বামিত্র, প্লেটো। উত্তর গ্রন্থ এটা কি হবে? 13 নম্বর, 13 নম্বরটা একটু উত্তর করেন দ্রুত। 13 নম্বরটা কি হবে একটু উত্তর করেন। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? দুর্বাসা, প্রভঞ্জন, বিশ্বামিত্র, প্লেটো। দেখি রাজিয়া সুলতানা সুরভি লিখেছেন বিশ্বামিত্র। আচ্ছা দেখি উত্তর কি হয়। না, এটা মনে রাখবেন যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? দুর্বাসা নয়, তিনি লেখা আছে বিশ্বামিত্র শিষ্য, আছে না? বিশ্বামিত্র শিষ্য লেখা আছে, কিন্তু বিশ্বামিত্র শিষ্য একদম হুবহু কবিতা লেখা আছে বিশ্বামিত্র শিষ্য। তার মানে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য পরিচয়? বিশ্বামিত্র শিষ্য বলে পরিচয় দিয়েছেন, ঠিক আছে? ওকে ফাইন। এবার একটু খেয়াল করেন যে এই যে প্রশ্নটা একটু খেয়াল করেন যে এতক্ষণ তো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, যখন বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন বা যে কোনো টপিকের উপরে যদি সৃজনশীল আসে সেক্ষেত্রে আমরা কী করব? দেখেন প্রশ্ন খেয়াল করেন, এখান থেকে বিদ্রোহী কবিতা থেকে কেমনে প্রশ্ন আসতে পারে, সৃজনশীল কেমনে হইতে পারে একটু ভালো করে পড়েন। এই যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরুর সারি বেদুইন। ওকে, তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি? আপনারা তো সবাই এটা জানেন যে ক নম্বর থাকে 1 নাম্বার, তাই না? এটাতে থাকবে 2, এটাতে কত 3, এটাতে 4। ওকে, আমার কথা হচ্ছে আমি কিভাবে এগুলা শিখতে পারি? খড়ক কি কাজে ব্যবহৃত বলেন তো? খড়ক কি কাজে ব্যবহৃত হয়? এটা কমেন্ট করেন একটু যে ক নম্বর প্রশ্নটা। তার মানে আপনার 3 আর 4টা আমি বলে দিচ্ছি, 3 আর 4টা আমি বোঝাই দিচ্ছি, খ নম্বরটা বোঝাই দিচ্ছি। আপনি ক নম্বরটা উত্তর করেন। ক নম্বরটা একটু সবাই উত্তর করেন তো কি হবে ক নম্বরটা? যে খড়গ কি কাজে ব্যবহৃত অস্ত্র? খড়গ কি কাজে ব্যবহৃত অস্ত্র?
একজন বলছেন খড়গ বলিদানে, তার মানে বুঝতেই পারতেছেন যে খড়গ কথা বলে, এটা আমরা জানি যে ওই যে খড়গ কৃপান রণভূমি রণভূমি বলিদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে, বলিদানে ব্যবহার করে। এখন এই যে দেখেন নম্বর প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন, যে আমি মানি না কোনো আইন, কেন তিনি আইন মানেন না, কেন তিনি আইন মানেন না। আচ্ছা খেয়াল করেন, এরকম প্রশ্ন লিখবেন আপনি মনে, বিদ্রোহী মানে কি জানেন? বিদ্রোহী কবিতা জানতে হলে একটা জিনিস জানতে হয়, এটা কোন সময় লেখা হয়েছে, 1922 সাল। কত সাল? 1922 সাল। সে সময় কারা? ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন চলে না? ব্রিটিশ শাসন চলে। যদি ব্রিটিশ শাসন চলে 1922 সালে, যদি 1922 সালে খেয়াল করেন, যদি 1922 সালে ব্রিটিশ শাসন চলে, তাহলে ওই সময়ের বিদ্রোহ মানে কি? ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে লেখা। তাহলে ব্রিটিশদের যে আইন আছে, এই বীর বাঙালিদের উপর ব্রিটিশরা অনেক ধরনের অযৌক্তিক আইন বলেন বা অযৌক্তিক নিয়মকানুন চাপিয়ে দেওয়া হয়। কারণ এইগুলা কাজী নজরুল ইসলাম মানতে চান না। তাহলে যখন বলছেন যে আমি মানি না কোনো আইন, কেন তিনি আইন মানেন না? কারণ তিনি বিদ্রোহী। এই যে ব্রিটিশ অপশাসন চলছিল, এই ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তিনি গিয়েছেন, বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন, তাই তিনি কোনো আইন মানতে চাননি, মানতে চান না। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। এখন একটু বাকি প্রশ্ন খেয়াল করেন, যে উদ্দীপকের মোরা বিধাতার মতো নির্ভয় লাইনের সঙ্গে বিদ্রোহী কবিতার মিল দেখাও। মোরা বিধাতার মতো নির্ভয় মানে কি? বিধাতার মতো, ঈশ্বরের তো কোনো আর ভয় নাই, ডর নাই। আর বিদ্রোহী কবিতাও আপনি যদি পড়তে চান, পড়তে গেলে দেখতে পাবেন যে এখানে তিনি 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 কি করেছেন, এখানেও তিনি বিভিন্ন ঐতিহাসিক পুরাণের চরিত্র নিয়ে আসছেন শক্তিশালী, যাতে করে তার যাদের ভিতরে মনের ভিতরে কোনো ভয় নাই। তার মানে ওই যে কবিতা এবং এই লাইন দুইটা কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। এই মিলগুলো উপস্থাপন করতে হবে। কীরকমভাবে উপস্থাপন করতে হবে? যে একটা কিনোট, একটা মূল কিনোট থাকতে হবে, যেটাকে আপনি শব্দে উপস্থাপন করবেন, বাক্যে উপস্থাপন করবেন, তারপরে লিখবেন, ঠিক আছে? তারপরে ঘন প্রশ্নে খেয়াল করেন, এরকম প্রশ্ন অনেক আসে, প্রতিটাতেই থাকে আপনারা জানেন, যে উদ্দীপকের মোরা আকাশের মতো বাধাহীন যেন বিদ্রোহী কবিতার বিদ্রোহী সত্তার স্মারক, উক্তিটির বিচার করো। কারণ এরকম আসলে কি কেমন করবেন? এরকম যদি আসে সৃজনশীল, ঠিক আছে, ধরুন সৃজনশীল আপনার এরকম আসলো, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এটার জন্য নর্মালি যদি সহজ ভাষায় যদি বলি আপনাদেরকে, যে এই যে আকাশের মতো, যে বিদ্রোহী কবিতা তো আমরা দেখতে পাই তিনি কোনো ধরনের বাধা, কোনো কিছু মানতে রাজি না, মানতে চান না, কোনো কিছু মানতে চান না, তাই এটার সঙ্গে মিলে যায়। এখন আমি কয়েকটা প্রশ্ন বাকি রেখেছিলাম, কেন? আগে ওইটা বোঝানোর জন্য। এবার খেয়াল করেন, ওকে, এটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার একটু ওকে, এখন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যে আপনার যদি দেখেন যে বিদ্রোহী থেকে প্রশ্ন আসছে, প্রশ্ন আসার জন্য আমি কয়েকটা জিনিস বলে দিই, যে ঐতিহাসিক চরিত্রগুলা, মানে নম্বর প্রশ্নের জন্য ঐতিহাসিক চরিত্র সম্পর্কে তথ্য জানতে হবে, তথ্য জানতে হবে, এটা মাস্ট। এখন প্রশ্ন হলো, ঐতিহাসিক চরিত্র সম্পর্কে তথ্যটা আমি কীভাবে জানবো? আপনি যখন বিদ্রোহী কবিতাটা পড়বেন, যখনই আপনি বিদ্রোহী কবিতাটা পড়বেন, তখন একটা জিনিস খেয়াল করবেন, যে ওই কবিতার শেষে কিছু টিকা দেওয়া থাকে, কিছু লাইনের টিকা বা ব্যাখ্যা বা কিছু শব্দের টিকা দেওয়া থাকে। এই টিকাগুলো পড়বেন, এর বাইরে পড়বেন না, এর বাইরে একটাও পড়তে যাবেন না। কারণ যখন আপনারা ভালো করে খেয়াল করেন, যখন আপনারা ইন্টারমিডিয়েটের প্রশ্নটা যারা ইন্টারমিডিয়েটের প্রশ্ন করবে, তাদের কাছে কিন্তু শুধু আপনার ওই বইটাই থাকবে। কোন বইটা থাকবে? ওই বইটাই থাকবে, যে আপনি সাহিত্যপাঠ বইটা পড়েছেন ওইটাই। তার মানে ওইটার বাইরে তো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। সো সেক্ষেত্রে যে টিকাগুলো আপনার ওখানে আছে, যে টিকাগুলো আপনার ওখানে আছে, সেগুলোই আপনি একটু গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে? ঐতিহাসিক চরিত্র। আরেকটা হচ্ছে পত্রিকার ব্যাপার, যে ভাই আমাদের গল্প, কবিতা বা প্রবন্ধ তো অনেক পত্রিকাতেই প্রকাশ হয়, তাহলে পত্রিকায় প্রকাশটা আমি মনে রাখবো কীভাবে? পত্রিকায় প্রকাশটা আমি মনে রাখবো কীভাবে? পত্রিকায় প্রকাশটা মনে রাখবো কীভাবে? এখন পত্রিকায় প্রকাশ করার জন্য আপনার সকল পত্রিকা পড়ার প্রয়োজন নাই। কি বলছি? পত্রিকায় প্রকাশ শেখার জন্য আপনার সকল পত্রিকা পড়ার একেবারেই প্রয়োজন নেই। সকল পত্রিকা পড়ার কোনোভাবেই প্রয়োজন নাই। কেন নাই?
দেখবেন যে আপনার বেশ কিছু পত্রিকা আছে যেগুলো শুধু আপনার গল্প কবিতা, যেমন বিলাসী গেলে কি ভারতী যায়, তাই না? ভারতী, সবুজপত্র, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে মাসিক মোহাম্মদী, বা এই যে যেগুলো আপনার হচ্ছে গল্প বা কবিতায়, যে সকল কবিতা, আমার কথা মনোযোগ শুনেন, যে সকল কবিতা আপনার গল্প বা কবিতায় ব্যবহৃত আছে শুধু সেগুলোই আপনি ভালো করে পড়বেন, সেগুলা থেকে আপনার প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। আর যখন লিখবেন, সৃজনশীল যখন লিখবেন, লেখাটা প্রাঞ্জল রাখবেন। আপনি কতটুকু জানেন বা কতটুকু পারেন তার থেকেও ভালো কথা হলো বা ভালো নাম্বার পাওয়ার উপায় হলো আপনি খাতায় কতটুকু উপস্থাপন করছেন। মাথায় রাখতে হবে এই যে মার্কসটা, এই মার্কসটা শুধু মার্কস না, এই এইচএসসির মার্কসটা দিয়েই আমি অ্যাডমিশন পরীক্ষা দিব। এই এই এইচএসসি মার্কসে আমার অ্যাডমিশন পরবর্তী সময় কাজে লাগবে, তাই মাথা ঠান্ডা রেখে অবশ্যই পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি দুইটা জিনিস একটু আপনাকে ক্লিয়ার করে বলে দিলাম, যে ঐতিহাসিক চরিত্রগুলো জানতে হবে, তারপর আর কি জানতে হবে, যে বিভিন্ন পত্রিকা, কোন পত্রিকাগুলো, যে সকল পত্রিকাগুলো আমার বইয়ে আছে, যে সকল পত্রিকাগুলো আমার বই আছে সেগুলো সম্পর্কে জানলে আমার কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ওকে, তারপরে খেয়াল করেন, আমরা বলেছিলাম যে মনে রাখবেন যে নজরুল, আমি দুইটা সৃজনশীল ইজিলি বলে দিই, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ, ঠিক আছে? এখন আপনি খেয়াল করেন যে আপনার পড়া কোন প্রবন্ধ, কোন কবিতা, কোন গল্প কবিতা কোথায় আছে। সেক্ষেত্রে একটা জায়গা তো আপনি সব থেকে বেশি পড়েছেন, এই বিদ্রোহী। অনেকে এটা কঠিন বলে বাদ দেয়, কঠিন বলে পড়ে না, কিন্তু এটা অনেক মজার একটা কবিতা। এবং একই সাথে এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট, এখান থেকে একটা সিকিউ থাকবে মাস্ট, আমি বলে দিলাম, এখান থেকে একটা থাকবে। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আরেকটা জিনিস, কয়েকটা মনে রাখবেন, জন্মসাল। এখন আরেকটা প্রশ্ন করেন আমাকে যে অনেকেই, যে ভাই জন্মসাল কি কতগুলা পড়বো, কেমনে পড়বো? এখন জন্মসাল যদি আপনি পড়তে চান, ধরেন আপনি কোন কবি বা কোন সাহিত্যিকের জন্মসালগুলো পড়বেন, আপনার যে সিলেবাস আছে, আপনার যে সিলেবাসটা আছে, এই সিলেবাসে আপনার যে সিলেবাস আছে এখানে যত প্রবন্ধ বা যে আপনার পাঠ্য যে প্রবন্ধ কবিতা আছে, এর বাইরে কবি সাহিত্যের জন্মসাল লাগবে না, কবি সাহিত্যের জন্মসাল আপাতত লাগবে না। তার মানে কি বলেছি, একটু ভালো করে মনে রাখতে হবে যে, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে যে যেটা বলেছিলাম আপনাকে, যে মাথায় রাখতে হবে এরকমভাবে যে আমার জন্মসালগুলো, পত্রিকাগুলো আমার হাতে থাকতে হবে শুধু আমার বাংলা সাহিত্য পাঠ বই, আর কিছু লাগবে না। এই সাহিত্য পাঠ থেকেই আপনার সকল প্রশ্ন হবে। তাহলে এখন যে কথাগুলো বলেছি এগুলো ক্লিয়ার, একটু বুঝতে পেরেছেন কিনা একটু ভালো করে জানান। আর সৃজনশীলের গেটআপটা হচ্ছে এরকম। ধরেন আরেকটা জিনিস আছে এখানে, যে সৃজনশীল কীভাবে আসতে পারে। সৃজনশীল দুইটা ভাবে আসতে পারে, একটা হচ্ছে সরাসরি, একটাকে বলা হচ্ছে সরাসরি, ঠিক আছে, আর এটা হলো আপনার রিলেট করে। কি করে? রিলেট করে। একটা আসতে পারে সরাসরি, আরেকটা আসতে পারে রিলেট করে। ভালো করে খেয়াল করেন, একটা আসতে পারে সরাসরি, একটা আসতে পারে রিলেট করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি রিলেট করে আসলে কিভাবে শিখবো, বা রিলেট করে আসলে, তো রিলেট করে আসতে পারে এরকম করে, একটা তো ধরেন এটা কিন্তু রিলেট করা, মরা ঝঞ্ঝার মতো উদ্যম চঞ্চল, এটা কিন্তু আপনার কবিতাই নাই। আবার একটা জিনিস, ওই যে বিদ্রোহী কবিতার কয়েকটা কবিতার লাইন দিয়ে বললো যে এখান থেকে প্রশ্ন, তার মানে একইভাবে করা যায়। বাট আবার রিলেট করা বিষয়টা হলো, ধরেন আপনি পড়েছেন অপরিচিত, তাই না? যে আপনি অপরিচয় দেখেছেন কল্যাণী আছে, এখন কল্যাণী বাদ দিয়ে দিল হচ্ছে কাশেম মালা, বললো যে কাশেম মালা একটি দরিদ্র ফ্যামিলির সন্তান, হেন বিয়ের সময় যৌতুক মৌতুক এগুলা দিয়ে লিখে দিয়ে দিল। কনটেক্সট কিন্তু একটাই, মূল বিষয় কিন্তু অপরিচিতা, কিন্তু বিষয়টা দিয়েছে এরকম আসতে পারে, এরকম সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার মাথায় থাকতে হবে যেটা বুঝতে পেরেছেন মূল প্রবন্ধ, সেইটা মূল গল্প, সেটা এভাবে মনে রাখবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে খেয়াল করেন যে আচ্ছা, এই যে এতক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম, যে আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান, যে আমার কথাগুলো একটু ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু জানান। মূলত আপনাদের এই যে বলে এইচএসসি, মনে রাখবেন এইচএসসি পরীক্ষাটা অবশ্যই ভালো করে দিবেন কয়েকটা কারণে। এইচএসসি পরীক্ষা ভালো করে দিলেই আপনার অ্যাডমিশন প্রস্তুতি সহজ হবে, অ্যাডমিশন একটা মার্কস যোগ হয়, সামনের প্রতিটা জায়গাতেই আপনার কাজে লাগবে, ঠিক আছে? এই যে বলেন যে আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা।
ভাইয়া বুঝতে পেরেছি, ভাইয়া বুঝতে পেরেছি। আহ, স্যার বুঝতে পেরেছি, আমিও বুঝতে পেরেছি। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা। সর্বোপরি আসলে আপনাদেরও সব মানে ক্লিয়ার স্যার? জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে মূল বিষয়গুলো হচ্ছে আপনার ওইটাই, যে ভালো করে পড়েন, ভালো করে পরীক্ষা দেন, ভালো রেজাল্ট করেন, ভালো একটা ইউনিভার্সিটি চান্স নেন, ভালো জীবন হোক, সুন্দর জীবন হোক, এই প্রত্যাশা আমরা করছি। এই প্রত্যাশা আমাদের ইউসিসি পরিবার করছে আপনাদের প্রতি। ইনশাল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।